একজন বৃদ্ধ লোক সোনা নিয়ে যাওয়ার সময় জার্মানির সৈন্যরা তাকে আটকায়, কিন্তু তারা জানতো না যে এই বৃদ্ধ লোক হলো একজন ফিনিশ কমান্ডার, যে কিনা রাশিয়ার 300 জন সৈন্যকে একাই একটা মিশনে মেরে ফেলেছে। এই মুভির সার্ভাইভাল স্কিল প্লাস অ্যাকশন সিন দেখে জাস্ট তোমরা বলবা যে একটা মাস্টার লেভেলের ওয়ের মুভি দেখলা। তো আর বেশি কথা না বাড়িয়ে শিশু মুভি থেকে ঘুরে আসা যাক। শুরুতেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিক দেখতে পাই। তো ফিনল্যান্ডে এই বৃদ্ধ লোকটি একটা সোনার খনি খুঁজে পায়। এখন কিন্তু ফিনল্যান্ড সহ সারা দেশেই যুদ্ধ চলতেছে। তো এই বয়স্ক লোকটির নাম হলো কোপরি। তো সে ওই সোনার খনি থেকে অনেকগুলো সোনা বাইরে বের করে আনে আর তার প্রিয় ঘোড়াতে করে শহরে যেতে শুরু করে, যেখানে সেই সোনাগুলো বিক্রি করতে পারবে। তার কিন্তু একটা কুকুর আছে যা কিনা দেখতে ভেড়ার মতো। পথে যাওয়ার সময় কোপরির সাথে দেখা হয় জার্মান সৈন্যদের, যারা কিনা এই ফিনল্যান্ডে যুদ্ধ করে তাদের দেশে ফিরে যাচ্ছে, কিন্তু এই দেশের অনেকগুলো মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তারা। তো এই সোলজাররা কোপরিকে কিছুই বলে না, কারণ তাদের পিছনে আরেকটা সোলজার টিম আসতেছে যারা কিনা এই কোপরিকে মেরে ফেলবে। কোপরি যাওয়ার সময় দেখতে পায় কারেন্টের পোলে অনেকগুলো মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। তো সে তো বুঝে যায় এটা হলো জার্মানিদের কাজ। কোপরি কিছু দূর এগিয়েই কয়েকটা জার্মানির সৈন্যরা কোপরির পথ আটকে দেয়। সৈন্যরা দেখতে পায় ঘোড়ার উপরে যে বস্তাটা রয়েছে ওই বস্তা ভর্তি সোনা রয়েছে। এত পরিমাণ সোনা দেখে কোপরিকে মেরে তারা সোনাগুলো নিয়ে নিতে চায়। তো কোপরিকে যখন মারার জন্য তারা রেডি হইতেছিল, তখনই কোপরির কাছে থাকে একটা ছুরি দিয়ে কোপরি ওই সোলজারের একদম মাথায় এপার ওপর করে দেয়। তারপরে কোপরি এই সৈন্যগুলোকে একে একে একদম মাস্টার লেভেল ভাবে একদম মেরে ফেলতে শুরু করে। কাউকে ছুরি দিয়ে একদম ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে, তো কাউকে আবার গান দিয়ে তার মাথায় একদম উড়িয়ে ফেলে। এই সেনাগুলো তো আর জানে না যে বৃদ্ধ লোকটি হলো মানুষ মারার একটা মেশিন গান। তো কোপরি এইখানকার সবগুলো সৈন্যকে একদম মেরে ফেলে এখান থেকে চলে যায়। তো এতগুলো গুলির শব্দ শোনার কারণে ওই যে প্রথমে যে জার্মানি সৈন্যদের সাথে কোপরির দেখা হয়েছিল ওই সৈন্যগুলো এখানে চলে আসে। এই লোকটির নাম হলো ব্রুনো, যে কিনা এই মিশনের অফিসার। তো ব্রুনো এই আদমরা সোলজারের কাছ থেকে সোনার টুকরো পায়। ব্রুনো বুঝতে পেরে যায় তারা যে বৃদ্ধ লোকটিকে ছেড়ে দিয়েছে ওই বৃদ্ধ লোকটির কাছে অনেক সোনা রয়েছে, আর ওই বৃদ্ধ লোকটি এই সেনাদেরকে মেরে ফেলেছে। তখন সে ট্যাঙ্ক নিয়ে ওই বৃদ্ধ লোকের পিছে যায়। তো সে একটু এগিয়ে কর্পিকে খুঁজে পেয়ে যায়। তখন কর্পির উপরে ট্যাঙ্ক দিয়ে আক্রমণ করে। কর্পি ট্যাঙ্কের অ্যাটাক দেখে কর্পি তার ঘোড়ার স্পিড বাড়িয়ে দেয় আর ট্যাঙ্কের রেঞ্জের বাইরে চলে আসে কর্পি। আর এদিকে ব্রুনো কর্পির আর পিছু করে না, তার চেহারায় এক অন্য রহস্য। কর্পি পালিয়ে অনেক দূর চলে আসে। তো তার ঘোড়া যখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছিল তখনই ঘোড়ার পা গিয়ে পড়ে একটা পুঁতে রাখা মাইনের উপরে। তখনই মাইন ব্লাস্টে ঘোড়ার একদম শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে ঘোড়ার উপরে থাকার কারণে কর্পি বেঁচে যায়। কিন্তু কর্পির প্রিয় ঘোড়া একদম নৃশংসভাবে ওই মাইনের ব্লাস্টে মারা যায়। দূর থেকে ব্রুনো ব্লাস্টের আওয়াজ শুনে কর্পির দিকে যেতে শুরু করে, আর এদিকে কর্পি সোনাগুলো কুড়োতে শুরু করে। তখন এইখানে ব্রুনো চলে আসে তার টিম নিয়ে। ব্রুনো এতগুলো সোনা দেখে তার চোখ একদম চমকে যায়, আর এইদিকে কর্পি সবগুলো সোনা তার ব্যাগে ঢুকিয়ে নেয়। তারপরে সে তার হাতে একটা ছোট্ট পাথর নিয়ে দাঁড়িয়ে যায়। একজন সোলজার যখন কর্পিকে গান এম করে মারতে যাবে তখনই কর্পি তার হাতে যে পাথর রয়েছে ওই পাথর সামনে একটা মাইন রয়েছে ওইটার উপরে ফেলে দেয়, আর ওই মাইন ব্লাস্টে অনেক ধোঁয়া উঠতে শুরু করে। আর কর্পি তখন পিছু পা হটতে শুরু করে, আর এদিকে ব্রুনোর সেনারা ওই ধোঁয়ার ভিতরে একদম ব্লাস্ট ফায়ার করতে শুরু করে। তো কর্পির হাতে একটা শিল্ড ছিল, যার কারণে ওই ব্লাস্ট ফায়ার থেকে কর্পি তো বেঁচে যায়। তো ব্রুনো একটা সোলজারকে ওই ধোঁয়ার দিকে যেতে বলে। তো একটা সোলজার এগিয়ে আসে। তো সে অনেক ভয়ে ভয়ে পা ফেলতেছিল, কারণ না জানি তার পা যদি একটা মাইনের উপরে পড়ে তাহলে তার শরীর মাইন ব্লাস্টে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো সে যখন ধোঁয়ার মধ্যে প্রবেশ করতেছিল তখনই ধোঁয়ার ভিতর থেকে একটা মাইন উড়ে আসে আর তার মাথাতে এসে লাগে, আর ওই মাইন ব্লাস্ট হয়ে সোলজারটির শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আরো দুটো সৈন্যকে ধোঁয়ার দিকে পাঠিয়ে দেয়, কিন্তু ওই দুটো সৈন্যরও পা ল্যান্ডম্যানের উপরে পড়ে তাদের শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ফুটে। তো ব্রুনো মাটিতে একটা লকেট খুঁজে পায় যেটা কিনা কর্পির। তখন ব্রুনো তারা যে মেয়েদেরকে কিডন্যাপ করেছে দুটো মেয়েকে দড়ি বেঁধে দুই দিকে পাঠিয়ে দেয়, আর ওই মেয়েদের পায়ের ছাপ অনুসরণ করে তারা গাড়ি নিয়ে এগোতে শুরু করে। ট্যাঙ্কের মধ্যে একটা সোলজার হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করে, বলে আমাদের অনেকগুলো সৈন্যকে একটা বৃদ্ধ লোক মেরে ফেলেছে আর তার কাছে অনেক পরিমাণ সোনা রয়েছে। ওই বৃদ্ধ লোকটিকে মেরে আমরা ওই সোনা নিয়েই বাড়ি ফিরবো। তো কর্পির যে লকেট পরে পেয়েছে ওই লকেটে যে নাম্বার রয়েছে ওই নাম্বার হেডকোয়ার্টারে বলে। তখন মেজর এই ব্রুনোদেরকে বলে তোমরা এখনই জীবন বাঁচিয়ে দেশে ফিরে আসো, কারণ তোমরা যাকে মারতে চাইতেছো সে হলো একটা কিল মেশিন, যার নাম হলো ফিনিশ কমান্ডার কর্পি। এই বিশ্বযুদ্ধেতেই তার পরিবারকে রাশিয়ান সৈন্যরা মেরে ফেলে, আর ওই প্রতিশোধের আগুনে 300 জন রাশিয়ান সৈন্যকে কর্পি একাই মেরে ফেলে একটা মিশনে। তোমরা যা এখন
এখনো কর্পির সাথে ঝামেলা করে বেঁচে রয়েছো এটা তোমাদের ভাগ্য, যারা মারা গেছে ওইটা গ্যারান্টি ছিল কর্পির হাতে মারা যাওয়া। ব্রুনো হেডকোয়ার্টারের কোনো কথাই মানে না, তার মনে কর্পির কাছে থাকা সোনার লোভ ঢুকে গেছে। কিন্তু ব্রুনোর লোভ তো আর বুঝতে চায় না এই কর্পি একাই যে কিনা একটা মিশনে 300 জন সৈন্যকে মেরে ফেলার অভিজ্ঞতা রয়েছে। আর এদিকে কর্পি পালিয়ে অনেক দূরে চলে আসে, সে এখানে এসে দেখতে পায় গাড়ির মধ্যে একটা মানুষকে পুড়িয়ে ফেলা হয়েছে। কর্পি গাড়ির পাশে বসে পড়ে কারণ তার শরীরে একটা বুলেট লেগেছে। তখন সে অজান্তেই ঘুমিয়ে পড়ে, তো তার ঘুম ভাঙে গাড়ির শব্দতে। সে দেখতে পায় তার দিকেই দল বেঁধে আসতেছে জার্মান সৈন্যরা। তো কর্পি সাইডেই একদম লুকিয়ে পড়ে, তখন কয়েকটা গাড়ি তার পাশ কেটে চলে যায়, তাকে দেখতে পায় না। কিন্তু বড় বিপদ হলো সৈন্যদের কাছে কুকুর রয়েছে। কর্পির যে রকেটটা পড়ে গিয়েছে আর ওইটা সৈন্যরা পেয়েছে, ওইটার গন্ধ শুকিয়ে কুকুর দিয়ে কর্পিকে সহজেই ধরে ফেলতে পারবে। তখন কর্পি একটা গাড়ির নিচে ঝুলে পড়ে আর গাড়ির তেলের ট্যাঙ্কি একদম ফুটো করে দেয়, আর তেলগুলো কর্পির শরীরের উপরে পড়তে শুরু করে। এই কারণে কুকুরগুলো কিন্তু কর্পির গন্ধ আর পায় না তেলের কারণে। তখন গাড়ি থামিয়ে দেওয়া হয়। তো কর্পি যদি এখন এখানে থাকে তাহলে জার্মানির সৈন্যরা তাকে খুঁজে পেয়ে যাবে। তখন কর্পি গাড়ির নিচ থেকে বেরিয়ে পালাতে শুরু করে। তখন সোলজাররা কর্পিকে ধরার জন্য তাদের কুকুরকে ছেড়ে দেয়, আর এদিকে আহত শরীর নিয়ে কর্পি ভালো করে দৌড়াতেও পারতেছে না। তখন সে দাঁড়িয়ে গিয়ে হাতে একটা ম্যাচের কাঠি নিয়ে আগুন ধরিয়ে দেয়, আর এই আগুনে কর্পির শরীরেও আগুন লেগে যায়। তো এইটা দেখে কর্পির দিকে আর ওই কুকুরগুলো এগিয়ে যায় না। তখন কর্পি তার শরীরে আগুন নিয়েই পানিতে ঝাঁপ দেয়, আর তার কাছে যে স্বর্ণগুলো রয়েছে ওগুলোর ওজনের কারণে কর্পি পানির নিচে অনেকক্ষণ ধরে দম আটকে থাকে। তখন ব্রুনো একটা সোলজারকে পানির নিচে পাঠায়। তো সে যখন পানির নিচে যায় আর এদিকে কর্পি ওই সোলজারের পিছন থেকে গিয়ে ওই সোলজারের একদম গলা কেটে দেয়, আর গলা থেকে বের হওয়া রক্তগুলো কর্পি চুষে নেয় যাতে ওপরে রক্ত ভেসে না ওঠে পানিতে। আর এই পদ্ধতিতে কর্পির নিঃশ্বাসও নেওয়া হয়ে যায়। তো একটু রক্ত পানিতে ভেসে ওঠে। এইটা দেখে যখন আরেকটা সোলজারকে পানিতে নামতে বলা হয়, তো ওই সোলজার তো বুঝে গেছে সে যদি এখন নিচে যায় তাহলে তার 12টা বাজিয়ে ছাড়বে ওই বৃদ্ধ। তখন সে নৌকা নিয়ে পালাতে শুরু করে, কিন্তু যুদ্ধর ময়দান থেকে পালিয়ে যাওয়ার মানেই হলো মৃত্যু। তখন ব্রুনোর একটা সোলজার ওই সোলজারকে একদম গুলি করে মেরে ফেলে, আর কর্পি ওই নৌকাটাকে কাভার বানিয়ে সে নদীর ওপারে উঠে যায়। এইটা দেখে তো ব্রুনোদের একদম মাথা হ্যাং হয়ে যায়। তখন একটা সোলজার ট্যাঙ্কে গিয়ে ট্যাঙ্কে থাকা মেশিন গান নিয়ে এলোপাথারি ফায়ারিং করতে শুরু করে কর্পির দিকে, আর এদিকে কর্পি ওই মৃত সোলজারের লাশকে কাভার বানিয়ে সে পালাতে শুরু করে। আর এদিকে ব্রুনোর সামনে কর্পির কুকুরটি চলে আসে। তো এইটা দেখে ব্রুনোর মাথায় কর্পিকে মারার একটা বুদ্ধি আসে। কর্পি তার গ্রামের সামনে এসে দেখতে পায় চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, আর তার যে গ্রামটা রয়েছে ওইটা পুরোটাই আগুনে জ্বলতেছে। তখন কর্পি একটা পেট্রোল পাম্পের ভিতরে এসে সে যখন ঘুমিয়ে পড়ে, তখন তার ঘুম ভাঙে তার প্রিয় কুকুরটির আওয়াজে। বাইরে এসে দেখতে পায় তার কুকুরটি তার দিকেই আসতেছে, কিন্তু সে দেখতে পায় তার কুকুরের সাথে বমও লাগানো রয়েছে। তখন সে অনেক তাড়াহুড়া করে কুকুরের শরীর থেকে বমটা ছটিয়ে ঢিল মারে, তখনই বমটা ব্লাস্ট হয়ে যায়, আর এই কারণে কর্পি অজ্ঞান হয়ে যায়। সে যখন চোখ খুলে তখন দেখতে পায় এখানে ব্রুনোরা চলে এসেছে, আর তারা আহত ব্রুনোকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পরে ফাঁসিতে ঝুলতে থাকা কর্পির নড়াচড়া বন্ধ হয়ে যায়। এই দেখে ব্রুনোরা বুঝে যায় কর্পি মারা গেছে। তখন ব্রুনো একটা স্বর্ণর টুকরো কর্পির পকেটে ঢুকিয়ে কর্পিকে উদ্দেশ্য করে বলে, এটা তোমার সোনার খনি খুঁজে বের করার পুরস্কার। তারপর তারা এখান থেকে চলে যায়। তারপরে কর্পি নড়াচড়া করে, মানে সে এতক্ষণ মরার অভিনয় করতেছিল নিঃশ্বাস বন্ধ রেখে। তারপর কর্পি একটা রডে ঝুলে পড়ে, কিন্তু তার শরীরে যে বুলেট ঢুকে ফাঁকা হয়ে গেছে ওই ফাঁকা অংশের ভিতরে রডটা ঢুকে গেছে। তীব্র কষ্ট হয়, কিন্তু তাকে তো বাঁচতে হবে। সকালবেলায় জার্মান সৈন্যরা তাদের প্লেনটাকে এই পেট্রোল পাম্পে নিয়ে আসে। তো প্লেনের বাতাসে কর্পি যে রডে ঝুলে রয়েছে ওই রডটা বেঁকা হয়ে যায়, আর কর্পির যে দড়ির সাথে ফাঁসি লেগে রয়েছে দড়ি সহ কর্পি মাটিতে পড়ে। তখন এখানে একটা সোলজার এসে দেখতে পায় রাতের বেলায় তারা যাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল সে এখনো জীবিত রয়েছে। কর্পিকে গুলি করে মারতে যাবে, তখনই কর্পি সোলজারটির পায়ে লাথি মারে, আর সোলজারটি পাথরের উপরে পড়ে গিয়ে তার মাথা ফেটে সে মারা যায়। আরেকটা সোলজার যখন বাইরে আসে সে দেখতে পায় তার সাথে আসা সোলজারটি মাটিতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তখন কর্পি এই সোলজারটিরও মাথায় ইট দিয়ে আঘাত করে সোলজারটিকে আহত করে দেয়। তারপরে কর্পির কাছে রেখে যাওয়া সোনাটি কর্পি হাতে নিয়ে সে প্রতিজ্ঞা করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া সোনাগুলো সে ফিরিয়ে আনবে। আপনার নামাজের কথা মনে আছে তো? দুনিয়ায় শান্তি নামাজে পাওয়া যায়। কর্পির শরীর অনেক আহত হয়ে গেছে। তখন কর্পি শরীরে যে জায়গাগুলো কেটে গেছে ওই জায়গাতে তার দিয়ে
সেলাই করে দেয় আর ক্ষতস্থানের উপরে তেল ঢেলে দেয়। এক তীব্র যন্ত্রণা আর প্রতিশোধের আগুনে কর্পি এখন জ্বলছে পুরো। আর এদিকে ব্রুনোরা তারা প্লেনের কাছে যাচ্ছে, যে প্লেনে করে তারা তাদের দেশে ফিরে যাবে। তখনই তারা দেখতে পায় তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তাতেই একটা প্লেন ক্র্যাশ করেছে। প্লেনের কাছে এসে তারা ভয় পেয়ে যায়, কারণ তারা দেখতে পায় প্লেনের মধ্যে যে সোলজারটি রয়েছে ওইটা হলো তাদেরই মধ্যেকার সোলজার, যাকে কিনা তেল আনার জন্য পাঠানো হয়েছিল। তারা তো অনেক চিন্তায় পড়ে যায়, তাহলে কি কর্পি এখনো মারা যায়নি? তারা কিন্তু নিজেও জানে যে কর্পি হলো একটা পুরাই মেশিন গান, যে কিনা একটা মিশনেই 300 জন সোলজারকে সে একাই মেরে ফেলেছে। তখন তারা তাড়াহুড়া করে তারা তাদের গাড়িতে উঠে তারা তাদের প্লেনের কাছে যেতে শুরু করে, নাহলে এই কর্পি তাদেরকে যদি ধরে ফেলে তাহলে তাদের 12টা বাজিয়ে ছাড়বে। তো যেই গাড়িতে কিডন্যাপ করে মেয়েদেরকে নিয়ে যাওয়া হইতেছিল ওই গাড়িতে 2টা সোলজার বসেছিল। তখন কর্পি একটা সোলজারকে মেরে একদম গাড়ি থেকে নিচে ফেলে দেয়। সোলজারটি ট্যাঙ্কের চাকায় চাপা পড়ে একদম ভর্তা হয়ে যায়। তো এইখানে অতিরিক্ত ধোয়ার কারণে কেউ বুঝতেই পারে না যে এটা হলো তাদেরই সোলজার, যে কিনা চাপা পড়ে মারা গেল। কর্পি যে গাড়িতে কিডন্যাপ করে মেয়েদেরকে নিয়ে যাওয়া হইতেছে ওই গাড়ির সবগুলো সোলজারকে মেরে ফেলে আর মেয়েদের হাতে একটা করে গান তুলে দেয়। কর্পি এই গাড়ির ড্রাইভারকেও মেরে ফেলে আর ড্রাইভিং সিটে একটা মেয়েকে বসিয়ে দেয়। আর কর্পি চলে যায় একদম ট্যাঙ্কের ওপরে। তো মেয়েটি গাড়িটিকে সামনের গাড়ির একদম সাইডে নিয়ে চলে আসে। তো এই গাড়ি ভর্তি সোলজার রয়েছে। পিছে থাকা মেয়েগুলো সাইডের গাড়ির সোলজারদের একদম মেরে ফেলে। আর যে ড্রাইভিং সিটে মেয়েটি বসে রয়েছে ওই মেয়েটি আবার এই গাড়ির ড্রাইভারকেও একদম গুলি করে মেরে ফেলে। ব্রুনোরা দেখতে পায় তাদের সামনে যে সোলজারগুলো ছিল গাড়িতে তাদেরকে সবাইকে মেরে ফেলা হয়েছে। ব্রুনোরা বুঝতে পেরে গেছে যে তারা ভুল লোকের সাথে ঝামেলা করে ফেলেছে। আর এদিকে কর্পি যে ট্যাঙ্কের উপরে রয়েছে ব্রুনোরা বুঝে যায়। তখন একটা সোলজার ট্যাঙ্কের বাইরে আসে আর কর্পির সাথে ফাইট করে, কিন্তু কর্পির সাথে ফাইট করে সে লোকটি পারে না। তারা দুইজনই ট্যাঙ্ক থেকে নিচে পড়ে যায়, কিন্তু ব্রুনো তার ওই সোলজারকে নেওয়ার জন্য আর ট্যাঙ্কটি দাঁড় করায় না, কারণ জানে সে যদি দাঁড় করায় তাহলে তাদের জীবনেরও 12টা বাজিয়ে ছাড়বে ওই কর্পি। কর্পি যখন সোলজারটিকে মারতেছিল তখন দুটো সোলজার হুন্ডাতে করে চলে আসে। কর্পি শুধু তার কাছে থাকা মাইনিং হ্যামারটা ওই দুটো সোলজারকে দেখায়। এইটা দেখে সোলজার দুটো ভয় পেয়ে ওইখান থেকে পালিয়ে যায়, কারণ যেখানে 300 সোলজার এই কর্পির কিছুই করতে পারেনি তাহলে তারা এই দুইজন মিলে এই কর্পির কি বা করবে। কর্পি এই সোলজারটিকে মারে না, সে তখন হুন্ডা নিয়ে ব্রুনোদেরকে ধরতে যায়, কারণ ব্রুনোর কাছে রয়েছে তার স্বর্ণগুলো। তখনই যেসব মেয়েদেরকে কিডন্যাপ করা হয়েছিল ওই সব মেয়েরা হাতে একটা করে গান নিয়ে এই সোলজারটির দিকে এগিয়ে আসে। সোলজারটি এখন এই মেয়েগুলোর হাতে একদম আনলিমিটেড গুলি খাবে। তো ব্রুনো চলে আসে তাদের প্লেনের কাছে। তো ব্রুনোর সাথে শুধু একটা সোলজারই বেঁচে রয়েছে। তখন ব্রুনো ওই সোলজারটিকে গুলি করে মেরে ফেলে। আসলে লোভী লোকদের টাইটেলই আলাদা। তখন তারা প্লেনে উঠে প্লেনটিকে উড়াতে শুরু করে। আর তখন এখানে কর্পি চলে আসে আর কর্পি এসে এলো পাথারি প্লেনের দিকে ফায়ার করতে শুরু করে। প্লেনের কাঁচ ভেঙে পাইলটের গলা কেটে যায়। প্লেনটাও টেক অফ করে আর কর্পির কাছে যে হ্যামারটা রয়েছে কর্পি তখন ওই হ্যামার দিয়ে প্লেন একদম গেঁথে দেয় আর সে একদম মাঝ আকাশে প্লেনের সাথে উঠতে শুরু করে। ব্রুনো মনে করে কর্পি হয়তো নিচেই রয়েছে, কিন্তু ব্রুনো তো আর জানে না এই কর্পি হলো নেক্সট লেভেলের একদম কমান্ডার। আর এইদিকে মাঝ আকাশে ঝুলতে থাকা প্লেনের নিচে কর্পি তার কাছে যে হ্যামারটা রয়েছে ওই হ্যামার দিয়ে প্লেনকে একদম ফুটো করে দেয় আর সে প্লেনের ওপরে উঠে আসে। তখন এইখানে ব্রুনো চলে আসে। ব্রুনো প্লেনের বেল্ট ক্লিপ হাতে পেঁচিয়ে কর্পিকে মারতে শুরু করে, কিন্তু এরকম মারাত্মক লেভেলের মার খাওয়ার পরেও কর্পির চেহারায় একটু ভয়ের চিহ্ন ফোটাও নেই। কর্পি ব্রুনোর দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। ব্রুনোর হাতে যে বেল ক্লিপ রয়েছে কর্পি সুযোগ পেয়ে ওই ক্লিপটিকে সাইডে থাকা একটা মিসাইলের সাথে আটকে দেয় আর মিসাইলের লিভার টেনে দেয়। তখনই মিসাইলটি ব্রুনোকে নিয়ে একদম নিচে পড়তে শুরু করে। মিসাইলটি মাটিতে পড়ে ফুটে যায়। ব্রুনোরও একদম 12টা বেজে যায়। কর্পি তখন বুঝতে পারে যে প্লেনটি নিচের দিকেও পড়তে শুরু করেছে। কর্পি পাইলট কেবিনে এসে দেখতে পায় পাইলট মারা গেছে। তখন কর্পি স্বর্ণর ব্যাগগুলোকে নিয়ে প্লেনের পিছের দিকে এসে নিজেকে বেল্টের সাথে আটকে দেয়। প্লেনের সাইডের ফ্লাইং ফ্যানগুলো আগুন ধরে যায় আর তখন প্লেন একদম হাই স্পিডে নিচে নামতে শুরু করে আর প্লেনটি নিচে ক্র্যাশ ল্যান্ডিং করে। আর এদিকে কর্পি কাদাতে এসে পড়ে। সে ভাগ্যক্রমে এই প্লেন দুর্ঘটনাতেও বেঁচে যায়। তারপর কর্পি স্বর্ণগুলোকে নিয়ে চলে আসে শহরে। ব্যাগ ভর্তি স্বর্ণ ডিলারকে দেখিয়ে বলে আমার নোট লাগবে, নিয়ে যেতে সুবিধা হবে।
এত পরিমাণ স্বর্ণ দেখে মার্কেটের সবার চোখ চমকে যায়। তারপরে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। আজকের এই মুভি এক্সপ্লেন ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাবা তার মেয়ের উপর কালো জাদু করে অন্ধবিশ্বাসের জন্য এরকম একটা মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে অবশ্যই ডান দিকের ভিডিওটিতে ক্লিক করতে পারেন। আর যদি একটা রহস্যময় কালো ইটের দেয়াল যা ভাঙা অসম্ভব, যার মধ্যে অনেক মানুষ বন্দী রয়েছে, এরকম একটা মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চান তাহলে বাম দিকের ভিডিওটি ক্লিক করুন। ওকে এভরিওয়ান, উইল বি ফাইন, ওয়েটিং ফর নেক্সট explain